আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি আজকে কথা বলছি 2025 সালের শেষ দিনে। আজকে থেকে ঠিক 1 মাস 12 দিন পর আমাদের দেশের একটা জাতীয় সংসদ নির্বাচন। এটা কেবল একটা জাতীয় সংসদ নির্বাচন নয়, 2008-এর পরে বলতে গেলে এই গত 17 বছরে এদেশে জনগণের অংশগ্রহণে কোনো নির্বাচন হয়নি। সে তুলনায় এই নির্বাচনের প্রতি, এই নির্বাচনকে নিয়ে অনেক মানুষের নানা ধরনের আকাঙ্ক্ষা, নানা ধরনের চিন্তাভাবনা, নানা ধরনের পরিকল্পনা আছে। যদিও এই নির্বাচনে আওয়ামী লীগের মতো একটা বড় দল অংশ নিতে পারছে না, এটা নিয়ে অনেকের মধ্যে খেদ আছে, ক্ষোভ আছে। তারপরেও বলবো, এই নির্বাচনে মানুষ তার ইচ্ছে মতো অন্ততপক্ষে ভোটটা দিতে পারবে, এরকম একটা প্রত্যাশা অনেকের মধ্যে আছে। এত কিছুর পরেও আজকের দিনে যে কোনো মানুষের কাছে আপনি জিজ্ঞাসা করেন, মূল আলোচনার বিষয় কিন্তু রাজনীতি নয়, মূল আলোচনার বিষয় কিন্তু নির্বাচনও নয়। আজকের দিনে দলমত নির্বিশেষে সবার আলোচনায় বেগম খালেদা জিয়ার দাফন, বেগম খালেদা জিয়ার জানাজা এবং বেগম খালেদা জিয়া নিজে, যে মানুষটা একদিন আগে ইন্তেকাল করেছেন, মারা গেছেন, তাকে নিয়ে তার মৃত্যুর পর থেকে আলোচনা যে চলছে সেটা কমছে না এক বিন্দু। মানুষ তাকে নিয়ে কথা বলছে। কেন? কি এমন করেছেন উনি? গত কয়েক বছর তো নাকি জনসমক্ষে তেমন একটা দেখাও যায়নি। ভাবুন একবার, গত প্রায় 7 বছর ধরে উনি কিন্তু মানুষের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে অবস্থান করছেন। সেভাবে দেখলে উনি জেলেও গিয়েছেন, সর্বোচ্চ আদালত ওনাকে সাজাও দিয়েছেন। তারপরেও দেশের মানুষ ওনাকে ভুলতে পারছেন না, দেশের মানুষ ওনাকে ভালোবাসছেন, দেশের মানুষ ওনার জন্য কান্না করছেন। আজকে হলোটা কি? আজকে ওনার জানাজা হলো, দাফন হলো। সিম্পল খেলে একটা কথা বলি, ওনার এই জানাজায় সময় ওনার প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের প্রতিবেশী প্রায় সব দেশ তাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন। উনি কিন্তু রাষ্ট্রীয়ভাবে কেউ না, এখন উনি রাষ্ট্র ক্ষমতায় নেই। তারপরেও ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজে এসেছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু খুবই ব্যস্ত একজন মানুষ, তাই না? সারা দুনিয়ার ওনার যোগাযোগ, সেখানে উনি বাংলাদেশে এসেছিলেন। উনি নিজে এসেছিলেন। পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াজ সাদিক, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। নেপালের পররাষ্ট্রমন্ত্রী বলানন্দা শর্মা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী DN ধুঙ্গিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত এবং দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত। আমাদের আশেপাশের যে প্রতিবেশী দেশগুলো সবাই তাদের উচ্চপদস্থ মিনিমাম পররাষ্ট্রমন্ত্রী লেভেলের একজন করে প্রতিনিধি কিন্তু পাঠিয়েছেন। কার জন্য? বেগম খালেদা জিয়ার জন্য। ওনার দল কিন্তু রাষ্ট্র ক্ষমতাতেও নেই। ওনার জন্য ওনার জানাজায় অংশ নিয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, দেশের প্রেসিডেন্ট এসেছেন। 3 বাহিনী ওনাদেরকে সম্মান জানিয়েছেন। এমনটা কিন্তু খুব কমই হয়। কিন্তু উনি কে? উনি মানুষের হৃদয়ে ছিলেন। দেশের মানুষ হৃদয় দিয়ে ওনাকে ভালোবাসতেন। দেখুন ওনার জানাজায় কত লোক হয়েছিল, এটা আমি কিন্তু সংখ্যাটা আমি হিসাব করতে চাই না, তো সংখ্যাটা ইম্পর্টেন্ট না। আপনারা জানেন জানাজা নামাজ কিন্তু ফরজ, বাট এটা ফরজে কেফায়া বলা হয় এটাকে। ফরজে কেফায়াটা এমন জিনিস যে ধরুন আপনারা একসঙ্গে 10 জন লোক আছেন, আপনারা শুনলেন ওখানে আপনার পরিচিত আত্মীয় স্বজনের কার জানাজা হবে, আপনারা সবাই যাবেন, এটাই ফরজ, তাই না? কিন্তু যদি কেউ ব্যস্ততা থাকেন, যদি ওই 10 জনের মাঝখান থেকে 2 জন যান, এই গ্রুপের থেকে একজন প্রতিনিধি যান,
তাহলে কিন্তু এই গ্রুপের আর কোনো অপরাধ হবে না, সবারই আদায় হয়ে যাবে। এটাই ফরজে কিফায়া। তার মানে সবারই সেখানে যাওয়ার বাধ্যবাধকতা কিন্তু নেই। এটা সবাই জানেন, যারা জানাজা নামাজ পড়েন তারা সবাই জানেন। বাধ্যবাধকতা নেই জানার পরেও এত লোক কেন? সংসদ ভবনের সামনে জানাজা নামাজ হয়েছে, এদিকে প্রায় কাউরান বাজার পর্যন্ত লোক চলে এসেছে রাস্তায়, জায়গা না পেয়ে ওই পর্যন্ত যারা যেতেই পায়নি। ওদিকে শিশু মেলা পর্যন্ত, শ্যামলী শিশু মেলা পর্যন্ত লোক হয়ে গেছে। মানে আপনি কোন দিকে যাবেন? আমি প্রথম আলো পত্রিকার একটা ভিডিও দেখলাম, ওই পাখির চোখে ওরা দেখেছে, মানে উপরে একটা ড্রোন দিয়ে তারা পুরো দৃশ্যটাকে দেখিয়েছে। মানে যেদিকে তাকানো যায় কেবল মানুষ আর মানুষ। এই যে এত মানুষ, তারা জানে যে এই নামাজটা যদি তারা নাও কায়েম করে, তার পরিবারে অন্য একজন যায়, তার বন্ধু বান্ধবদের আরেকজন যায়, তাহলে তার কোনো অপরাধ হবে না, গুনাহ হবে না। তারা জানে, তারপরেও তারা কেন এসেছেন? ভালোবাসার জন্য এসেছেন। তারা বোঝাতে এসেছেন, অথবা তারা নিজেকে বোঝাতে এসেছেন যে তারা খালেদা জিয়াকে ভালোবাসেন। অথচ ভাবুন তো একবার, আমি একটা হাইপোথেটিক্যালি আপনাদের একটা কথা বলি, হ্যাঁ আপনারা এর মধ্যে আবার দয়া করে রাজনীতি খুঁজবেন না, আমি আমার উপলব্ধি থেকে বলছি। ধরা যাক হাইপোথেটিক্যালি এখনও যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন এবং এই সময় যদি খালেদা জিয়া মারা যেতেন, তাহলে এমন একটা জানাজা কি হতে পারতো? পারতো? বলেন কেন পারতো না? নানা কথা শোনা হতো। এই যে সংকীর্ণতা, এই সংকীর্ণতার ঊর্ধ্বে আমরা উঠতে চাই। আজকে শেখ হাসিনা দেশের বাইরে আছেন, ভারতেই আছেন। যে দেশ ওনাকে আশ্রয় দিয়েছে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিজে এই জানাজায় অংশ নিতে এসেছেন। উনি তো অংশ নিতে পারবেন না, হিন্দু মানুষ, উনি ওনার শ্রদ্ধা জানাতে এসেছেন। এটা দেখে ওনার মনে কি, শেখ হাসিনা মানে কি চিন্তাটা হচ্ছে? উনি কি এখনো ভাবেন যে খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন? উনি কি এখনো ভাবেন যে ওনার মৃত্যুটা ওনার মানে এর চেয়ে বেশি শাস্তি ওনার প্রাপ্য ছিল, অথবা এরকম শাস্তি ওনার প্রাপ্য ছিল? নিম্ন আদালতে যেটা 5 বছর হয়, উচ্চ আদালতে যে বেড়ে 10 বছর হয়ে যায়, উনি কি ভাবেন এখনো ওটা সঠিক ছিল? আমি গেলে এই জিনিসগুলো বলি সবাইকে যে দেখুন, রাজনীতি যেন এমন কিছু না হয় যা নাকি মানুষের মানবিক অনুভূতিগুলিকে ভোতা করে দেয়। আমরা ওই দিকে যেতে চাই। আমরা আগামী দিনগুলোতে এই নমুনাটা আমরা জারি করে রাখতে চাই। দেখুন, উনি একজন মা তো না, উনি একজন বয়স্ক মহিলা ছিলেন, তারপরে ওনাকে জেলে যেতে হয়েছে, জেলে পাঠানো হয়েছিল, খুব জরুরি ছিল। এই ধরনের এর চেয়ে বড় অপরাধ করে কি মানুষ এদেশে কিছু হয় না? ওনারটা অপরাধ কিনা সেটাই তো সন্দেহ। বোঝাই যাচ্ছিল এটা কি ধরনের মামলা। আমরা দেখুন, ওনার আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, আমার খুব টাচি লেগেছে এটা আমার কাছে, যে যখন ওনার লাশটা কবরে নামানো হলো, তারেক রহমান নিজে কিন্তু কবরে নেমে গেছেন, মায়ের লাশটা উনি নামিয়েছেন। উনি নিজে সব মানুষের উপস্থিত সকলের কাছে ক্ষমা চেয়েছেন ওনার মা হয়, যেটা নাকি আমরা ইসলামে দেখি যে কেউ মারা গেলে তার বড় সন্তান যে সবার কাছে ক্ষমা চান, যে যদি ওনার কারণে কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন যেন ওনাকে মাফ করে দেন, যেন ওনার কাছে যদি কারো কোনো দেনা পাওনা থাকে সেটা উনি দিয়ে দিবেন, এই প্রতিজ্ঞা করেন। এটা আমরাও করেছি, আমাদের বাবা মা তো মারা গেছেন, আমরাও দেখেছি, করেছি। তো সেই কাজটা কিন্তু একজন সাধারণ মানুষের মতো কিন্তু তারেক রহমান করলেন। আমার কাছে খুব ভালো লেগেছে আমি দৃশ্যটা, আমার কাছে দেখতে। আমি জানি ওনার কি কষ্ট হয়েছে, নিজের মাকে কবরে শোয়া থেকে মানুষের কি কষ্ট হয় এটা আমরা জানি, কিন্তু আমরা তো দেখলাম জিনিসগুলো, যে এইটাই হলো গিয়ে একটা মানবিক বৈশিষ্ট্য মানুষের। দেখুন, আমি দুটো কথা বলে শেষ করি। প্রথম আলোর একটা রিপোর্টে দেখলাম, প্রথম আলো রিপোর্টার ওখানে যাচ্ছিলেন, যাওয়ার সময় ওনার সঙ্গে 2-1 লোকের সঙ্গে কথা বলেছেন। দেখুন, উনি প্রথম আলো রিপোর্টে লিখছেন যে হাঁটতে হাঁটতে কথা হয় বেসরকারি চাকরিজীবী আমিরুল ইসলামের সঙ্গে। শাহবাগ এলাকা থেকে হাঁটা শুরু করেছেন তিনি। আমিরুল বললেন, আমি রাজনীতি করি না, কিন্তু একজন নেত্রী দেশের মানুষের জন্য জীবনে এত অত্যাচার সহ্য করেছেন, তার জানাজায় অংশ নিতে কয়েক কিলোমিটার হাঁটবো, এতে আর কষ্ট কি? একবার ভাবুন, এই আমিরুল সাহেব পুরো রাজনীতি করেন না, কিন্তু উনিও উপলব্ধি করতে পেরেছেন যে এই মানে নেত্রী
এই কথাটার ব্যাপারে, এই ওয়ার্ডটার ব্যাপারে মানুষ খুব ইন্টারেস্টেড না, এবং মানুষের সঙ্গে আমিও খুব ইন্টারেস্টেড। এখন দেশ যাদের হাতে পড়েছে 5ই আগস্টের পরে, তারা এই দেশের কেউই ছিল না একসময়। তাদের বেশিরভাগ বিদেশ থেকে উড়ে এসে, ইউনূস সাহেব সহ, তারা এই দেশটাকে মনে করছে তাদের একটা শস্যক্ষেত্র, এবং এটাকে যে কোনোভাবে ভোগ করার জন্য তারা দেশটাকে নিয়ে একটা তামাশা করছে বলেই মানুষ মনে করে। এবং এই ব্যাপারেও মানুষের সাথে আমি একমত। এই সনদ টনদ করার এরা কিন্তু কেউ না। এরা কারা? এদেরকে কারা নির্বাচিত করল? যদি বলেন যে জুলাই বিপ্লব তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে, আমি বলবো তাহলে এটা জুলাই তো বিপ্লব না। বিপ্লব হইলে পর তো সংবিধান থাকার কথাই ছিল না 5ই আগস্টে। এমনকি 8 আগস্টে তো রাষ্ট্রপতির কাছে সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার কথা ছিল। এখন তো এটা শপথ অনুষ্ঠানটা যেহেতু সংবিধান অনুযায়ী হয়েছে, দেশে রাষ্ট্রপতি আছে, দেশে সরকার আছে, এই সমস্ত কর্মকাণ্ড তো হবে আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। এইসব কর্মকাণ্ড সবকিছু তো জোর করে সংবিধানের বাইরে করা হচ্ছে বলে আমি মনে করি। এটা সংবিধানের ভিতরে না। তারা আজকে যেটা করছে, আরেকদিন যদি কোনো শক্তি কোনো কারণে এইরকম জুলাই আগস্ট বিপ্লব করে আবার যদি ক্ষমতায় আসতে পারে, তখন তারা আরেকটা সনদ করবে। এই যে তামাশা করা দেশটাকে নিয়ে, এই দেশটাকে নিয়ে যে একটা বিদেশি চক্রান্তের খেলা শুরু হয়েছে, সেই খেলার এই অংশ হলো আমি মনে করি জুলাই সনদ। আমি এটা বিশ্বাসও করি না, এবং এটার ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নাই। এটা যারা করছে এরা শুধু তাদের ক্ষমতাকে প্রলম্বিত করতে চায়, তাদের ক্ষমতা ভোগ করতে চায়, এবং এদের পিছনে একটা কালো শক্তি। দেখেন কালো শক্তিটা কেমন, আমি বারবার বলছি, সেই জামাত যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, স্বাধীনতা সংগ্রামকে যারা কোনোদিনই সমর্থন করে নাই, আজকে সেই চক্রান্ত করে দেখেন নিজেরা এসে দস্তখত করলো। আবার তাদের যে সেই ছেলে পেলে যারা এনসিপি বলা হয়, তাদেরকে বলে দিল তোরা আন্দোলন কর। তাদেরকে পুলিশ লাঠি পেটা করলো, যেটা আমি সমর্থন করি না। রক্তাক্ত করলো, সেটা তো নাই, আমি করি না। কিন্তু ছেলেদেরকে বাইরে রেখে তারা আবার নিজেরা আইসা, এখন আবার জামাত দেখলাম, জামাতের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব আবার দেখলাম, আহা কত খারাপ কাজ হয়ে গেছে। এটা নিয়ে আবার চিন্তা করতে হবে। এই যে একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, একটা বিনা কারণে একটা দেশের শত শত কোটি টাকা খরচ করে, একটা দেশের মানুষকে বিভ্রান্ত করে, একটা দেশকে অনিশ্চিত অবস্থায় রেখে এই দেশটাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এরা যে খেলাটা খেলছে, একদিন কিন্তু জনগণ জাগবে, এবং সেই জনগণ একদিন কিন্তু তার বিচার করবে। কথাটা আমি বলে দিলাম। এদের এইসব ব্যাপার কিন্তু কোনোটাই পার পাবে না। এখন আপনারা বলতে পারেন আপনার দল বিএনপি তো এখানে গিয়ে দস্তখত করছে, বিএনপি দস্তখত করছে, দল যেহেতু দস্তখত করছে, আমি দলের এই ব্যাপারে সমালোচনায় যাব না। তবে আমি মনে করি শুধু একটা নির্বাচন, ওই যে তারা যে কথাটা বলে, শুধু একটা নির্বাচনের জন্য সবকিছু বিসর্জন দেওয়া যেমন ঠিক না, ঠিক তেমনি নির্বাচনকে দীর্ঘস্থায়ী করার জন্য বিনা কারণে কারণ সৃষ্টি করে একটা দেশের মানুষকে দীর্ঘদিন একটা অসহায় অবস্থার মধ্যে, অনিশ্চিত অবস্থার মধ্যে রেখে যারা দেশের সঙ্গে শত্রুতা করছেন, দুশ্মনী করছেন, সেই দেশের শত্রু এবং দুশ্মনদের কিন্তু একসময় বিচার হবে। কথাটা বলে দিলাম। ওই যে ইলেকশন নিয়ে তো আমি কোনো চিন্তাই করি না। কি ইলেকশন? কার ইলেকশন? কারা কারা ইলেকশন করবে? বিএনপি তো করতেই চায় ইলেকশন, কারণ জানে বিএনপি যে ভোট করলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, তারা দায়িত্ব পাবে, কারণ তারা মেজরিটি সিটে পাস করে, এটা বিএনপি জানে। যদিও ভোটটা এখনো মানুষের কাছে রয়ে গেছে, মানুষ কিভাবে দেখছে এখন আর বলা যাচ্ছে না, কারণ সবকিছু ধুলায় অন্ধকার হয়ে গেছে, দেশ সবকিছু কুয়াশাচ্ছন্ন ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে। এইভাবে কে কোথায় কি করছে আমরা তো জানি না, কারণ আমরা এখন দেখতেছি এইটার চেয়েও ওই যে এই যে জুলাইয়ের কি সনদ, জুলাই মুলাই সনদ, এইসব সনদের চেয়ে এখন সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়াইছে এই দেশের সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে সম্পর্ক, মানুষের যে সম্পর্ক, আইন আদালতের যে সম্পর্ক। এখন
সৃষ্টি হচ্ছে এবং দেশের সামরিক বাহিনীকে যে বিনা কারণে, আমি বলতে চাই না, সামান্য কারণে দেশের সামরিক বাহিনীকে বিভ্রান্ত করা, সামরিক বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা এবং দেশের সার্বভৌমত্বের প্রতীক সামরিক বাহিনীকে অপমান করার যে খেলা, আইসিটি নামক একটা দরবার, বিচারালয়, যেটার কোনো আইনগত ভিত্তি নাই, যেটা সৃষ্টি হয়েছিল যুদ্ধ অপরাধী পাকিস্তানিদের বিচার করার জন্য, পাকিস্তানিদের সহযোগীদের বিচার করার জন্য, আলবদর রাজাকার আল সন্দ হত্যাকে দালালদের বিচার করার জন্য, সেই একটা আদালতকে রেখে এইটাকে নিয়ে যা চলছে, আমি জানি না আল্লাহ কি করে, কিন্তু আমার বিশ্বাস এই ধরনের আইনের নামে বেআইনি কার্যকলাপ এবং দেশকে একটা অপমানের দিকে ঠেলে দেওয়া, প্রতিদিন রাত্রে ঘুমাতে পারি নাই, ওই জেনারেলরা কোথায় চলে যাচ্ছে, জেনারেলরা জেলখানায় যাচ্ছে, জেনারেলরা হাত জোর করে এসে দাঁড়াইতে হবে, একটা ছেলে বারবার, যার 2 পয়সার অবদান নাই দেশের ব্যাপারে, 2 পয়সা, আলবদর রাজাকারদের পরিবারের ছেলেপেলেরা এখন সেই সব আইন আদালতের মালিক হইয়া কার কার ক্ষমতায় কি যেন কি করছে, দেশটাকে একটা এমন একটা পরিবার সৃষ্টি করছে যে আজকে সামরিক বাহিনী ধ্বংস হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। এই দেশে সামরিক বাহিনীর বিচার কিভাবে হয়, আমরা এই দেশের আইনজীবী আমরাও কিছু জানি। নতুন নতুন আইন করে, নতুন নতুন অর্ডিন্যান্স করে, ওই নতুন নতুন বিচারের প্রক্রিয়া করে নিজের ইচ্ছা মতো বিচার করার নাম তো বিচার না। তাই আমি মনে করি দেশে যা চলছে এটা কোনো দেশ না, এটাতে ইলেকশন হইল কি হইল না, কবে হইল বা হবে না, এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তবে আমি এটা মনে করি ইউনূস সাহেবের যাওয়া দরকার, ইউনূস সাহেবের সরকারের যাওয়া দরকার। এই দেশে যে অত্যাচার নির্যাতন যা চলতেছে, মব জাস্টিস, সেগুলা বন্ধ হওয়া দরকার এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের প্রকৃত আইনের মাধ্যমে একটা তত্ত্বাবধায়ক সরকার সৃষ্টি করে দ্রুত একটা নির্বাচন দিয়ে এইসব লুটেরা শ্রেণী, এইসব বিদেশি শ্রেণী, এইসব লর্ড ক্লাইভের সন্তানেরা এই দেশ থেকে চলে যাওয়া দরকার। তা না হলে মানুষ কিন্তু যদি সুযোগ পায় এদেরকে ধরতে পারে, টেনে কিন্তু ছিঁড়ে ফেলবে এদেরকে। এই দিনটা কিন্তু আসতেছে। এই দেশটাকে নিয়ে এরা কিন্তু ছেলে খেলা খেলছে, আমাদেরকে কিন্তু তারা অপমান করছে, এদেশের মুক্তিযুদ্ধকে তারা অপমান করছে, ৭১কে অস্বীকার শুধু করছে না, ৭১-এর সবকিছু তারা তছনছ করে দিচ্ছে। দলের ভিতরেই বলতেন, বাহিরে বললে আবার বলবে আপনি দলের মানুষ হয়ে দলের সমালোচনা কেন করেন। কিন্তু আমার কেন জানি মনে হয় আমার দল এবং আমার দলের নেতৃত্বে আজকের প্রেক্ষাপটে অনেক কিছু করার ছিল যা তারা করছে না, এবং এইটার জন্য কিন্তু একদিন বিএনপিকে একদিন জবাবদিহি করতে হতে পারে ইতিহাসের কাছে, যে আপনার যখন প্রয়োজন ছিল, কথা বলার প্রয়োজন ছিল, দায়িত্ব নেওয়ার প্রয়োজন ছিল, পদক্ষেপ নেওয়ার, সঠিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল, কি কারণে যেন আপনি সবকিছুর মধ্যে আপনি কম্প্রোমাইজ করে বসেছিলেন শুধু একটা কি পাওয়ার জন্য যেন। এই কথাটা কিন্তু একদিন ইতিহাসের কাছে বিএনপিকে জবাবদিহি করতে হবে, কারণ আমি জানি বাংলাদেশ এইভাবে থাকবে না। বাংলাদেশ হয় ইউনূস সাহেবরা, কথাটা খুব ক্লিয়ার করে বলি, হয় ইউনূস সাহেবরা চক্রান্তের মাধ্যমে আন্তর্জাতিক যে বড় শক্তি আছে তাদের মাধ্যমে বাংলাদেশটাকে একটা রক্ষিতা বানায়া, বাংলাটা খুব কঠিন বলে ফেললাম, এই আমার মাকে রক্ষিতা বানাইয়া সুন্দর শাড়ি পরাইব, সেন্ট মার্টিন দ্বীপ দিয়া দিব, চট্টগ্রাম বন্দর দিয়া দিব, করিডোর দিয়া দিব, আমার দেশে বিদেশি সৈন্য আসবে, আমার দেশ সবকিছু বিদেশের সিদ্ধান্তে চলবে, আমার দেশটা হয়ে যাবে একটা পরাধীন দেশ, আমার দেশের মেয়েরা হয়ে যাবে, অনেক মেয়েরা হয়ে যাবে পণ্য। সেইরকম একটা দেশ ইউনূস সাহেবরা বানাইতে চাচ্ছে চক্রান্তের মাধ্যমে। মধ্যপ্রাচ্যে যেমন করে সে স্টিমার লাগায় বসে আছে 50 বছর, 60 বছর, 70 বছর ধরে, দ্বিতীয় মহাযুদ্ধের আগ থেকে আমেরিকা যেমন করে ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, সেই ফিলিপাইন থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত সবকিছু দখল করে ফেলেছিল এক সময়। আজকে বঙ্গোপসাগর এবং শান্ত মহাসাগর দখল করে চীন ভারতের বিরুদ্ধে একটা কৌশলগত অবস্থান নেওয়ার জন্য ইউনূস সাহেবকে গুটি হিসাবে ব্যবহার করছে। বাংলাদেশকে তাদের হাতের পুতুল হিসাবে ব্যবহার করছে বাংলাদেশ সরকার। হয় তারা জিতবে, ইউনূস সাহেবরা জিতলে এই দেশটা বিদেশিদের হাতে চলে যাবে, আর তা না হলে একদিন যারা এই দেশ সৃষ্টি করছিল
শত শত বছর যাবৎ আমাদের যে পূর্বপুরুষরা যুদ্ধ করে যে দেশ স্বাধীন করতে পারে নাই, যে দেশের মানুষকে স্বাধীনতা দিতে পারে নাই, যে দেশটা 71 সনে একদিন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এদেশের রাজনীতিবিদদের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সামরিক বাহিনীর জেনারেল উসমানী, মেজর জিয়া, মেজর খালেদ মোশাররফ, কত নাম বলবো, তাদের নেতৃত্বে যুদ্ধ করে মুজিবনগর সরকার ছিল তাজউদ্দিন সৈয়দ নজরুলের নেতৃত্বে আমরা যুদ্ধ করেছিলাম, হাজারে হাজারে লাখে লাখে মুক্তিযোদ্ধা, 30 লক্ষ লোক আমরা শহীদ হয়েছিলাম। সেই যে দেশ 2 লক্ষ মা-বোনের ইজ্জত দিয়েছিল, নিশ্চয়ই এই দেশে একটা নতুন একটা চিন্তা আসতেই হবে যে আমরা মুক্তিযুদ্ধের দেশকে, আমার মাকে আমি রক্ষিতা হতে দিব না, আমি আমার দেশকে আমি সঠিকভাবে চলার চেষ্টা করব। আমার চিন্তা হবে জ্ঞানে বিজ্ঞানে আধুনিকতায় বাংলাদেশকে পৃথিবীর সমসাময়িক একটা দেশ হিসেবে গড়ে তোলার জন্য একদিন যে যুদ্ধ করেছিলাম সেই দেশটা আবার ফিরিয়ে আনতে হবে। সেই ধরনের একটা রাজনৈতিক যুদ্ধ কিন্তু হবে। আমি কিন্তু বলে দিলাম, দেশ কিন্তু এই সব রাজাকার আলবদরদের নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য এই দেশকে আমরা সৃষ্টি করি নাই। এই সব রাজাকারের বাচ্চারা প্রত্যেক দিন বাংলাদেশ নিয়ে নেতৃত্ব করবে, আর দেশের মুক্তিযোদ্ধারা এই দেশে কুকুরের মতো রাজপথে থেকে মেরি কুকুরের মতো মরতে হবে। আমরা এই দেশটা সৃষ্টি করি নাই। মুক্তিযুদ্ধের দেশ হতে হবে, মুক্তিযোদ্ধারা আবার দাঁড়াবে, আমি মনে করি খুব ক্লিয়ার। সেইখানে বিএনপির অবস্থানটা হওয়া উচিত মুক্তিযুদ্ধের পক্ষে, যেহেতু এটা শহীদ জিয়াউর রহমানের দ্বারা সৃষ্ট রাজনৈতিক দল। আমি খুব ক্লিয়ারলি কথাটা বললাম, শহীদ জিয়াকে যারা নেতা মানবে, নিশ্চয়ই বিএনপির সবাই নেতা মানি, আমরা শহীদ জিয়ার আদর্শকে মানি। আর শহীদ জিয়ার আদর্শকে মানলে ওই যে 2 পক্ষ, আমি যেটা বললাম, 2 পক্ষের মধ্যে বিএনপিকে অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে। তার ব্যতিক্রম হলে বিএনপি যদি সকাল বিকালে চিন্তা ভাবনা করে কি করব করতে থাকে, সিদ্ধান্তহীনতায় ভুগে। আমি জানি না, বিএনপি নেতৃত্বের উপরে আমার আস্থা আছে। আমার মনে হয় শেষ পর্যন্ত খেলাটা ঠিক মতোই তারা খেলবে, কিন্তু সঠিক খেলতে না পারলে কিন্তু বড় খেসারত জাতিকে দিতে হবে, এবং এইটার খেসারত বিএনপি কেও নিতে হবে। আমি মনে করি বিএনপির সিদ্ধান্ত এবং পদক্ষেপ নেওয়ার সময় আসছে। ওই সারাদিন মানুষ শুধু নির্বাচন 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 করিয়া কই নির্বাচন পড়ে রয়েছে। বিয়েই করছি না, আগে হাড়ি পাতিল কোথায় কিনতে হবে, গাই কোথায় কিনবো, বাছুর কত দুধ দিবে, এইগুলো নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে। দেশ শেষ হয়ে যেতেছে, দেশের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, দেশ পরাধীন হয়ে গেছে, দেশ এখন বিদেশিরা চালায়। বিএনপির এই জায়গাতে চিন্তা করা উচিত আমি মনে করি, এবং আমার বিশ্বাস আমাদের দলের নেত্রী আল্লাহর রহমতে সুস্থ হবে বা সুস্থতার পথে আছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আছেন, আমাদের স্থায়ী কমিটির সদস্যরা আছেন, খুব গভীরভাবে চিন্তা করিয়া পদক্ষেপ বের। ওই যে ছেলের মধ্যে আছাড় খাওয়া, ছেলে পেলেরা যা কইব তাই হবে দেশে, আর মুক্তিযুদ্ধের রাজাকাররা যা কইব তাই দেশে হইতে হবে, এটা কিন্তু শেষ কথা না। শেষ কথা কিন্তু আরো আছে, শেষ কথা কিন্তু আরো আছে, কথাটা বলে দিলাম। এটা যারা বুঝে না, যাদের এই দূরদৃষ্টি নাই, দিব্য দৃষ্টি নাই, তাদের রাজনীতি করা উচিত না। আমি অত্যন্ত বিনয় এবং সম্মানের সঙ্গে জানাতে চাই জনাব ফজলুর রহমান, আমরা সরাসরি লাইভ অনুষ্ঠান আছে, আমাদের এই লাইভ শোতে আমাদের অনেক দর্শক অনেক কমেন্ট করছেন। আমি যদি আপনার অনুমতির সাপেক্ষে অনুমতি দেন, আমি কয়েকটা কমেন্ট একটু আপনাকে শোনাতে চাই। নিশ্চয়ই আপনাকে উদ্দেশ্য করেও কিছু কমেন্ট আছে, যদি 1 মিনিট বা 1.5 মিনিট, 3-4টার বেশি, অসংখ্য কমেন্ট, শত শত কমেন্ট এসছে। যদি আপনি অনুমতি দেন, আপনার অনুমতির সাপেক্ষে আমি 2-3টা কমেন্ট একটু পড়তে চাই। আমার মনে হয় এর মধ্যে দর্শকদের প্রতিও আমাদের একটু সম্মান জানানোর বিষয় থাকে। আপনার অনুমতি চাচ্ছিলাম জনাব ফজলুর রহমান। অন্তত 5 থেকে 7টা কমেন্ট আমি দেখেছি। সেলিউট বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, তারপর লড়াই 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 চাই, জয় বাংলা, এই স্লোগানগুলো তো আছেই। এগুলো নিশ্চয়ই আওয়ামী লীগ সমর্থক, বিএনপি সমর্থক, সব দলের সমর্থকই আমাদের এখানে তারা করছেন। বিরচিত অভিনন্দন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জিন্দাবাদ। তারপর
আরো অসংখ্য কমেন্টে এই সরকারের সমালোচনা করেছেন। আমি তার মধ্যে থেকে উল্লেখযোগ্য বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ আবার স্বাধীন করো, দেশ নিয়ে খুব হাপিত্তিশ করছেন অনেকেই। ফজলুর রহমান ভাইয়ের মতো বীর নেতৃবৃন্দ এখন আমাদের ভরসা। অনেক পরে আসলেন, অনেকদিন পরে আসলেন, অপেক্ষা করছিলেন আমাদের দর্শকরা অনেক দীর্ঘ সময় অপেক্ষা করেন আমাদের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের রাজনৈতিক বিশ্লেষণ জানার জন্য। আমি শেষ করতে চাই একটা অংশ দিয়ে এই বিষয়ে, যেহেতু দীর্ঘ সময় আমাদের দর্শকরা আপনাকে পাননি। আপনি জানেন যে এই সরকারের এখন যারা উপদেষ্টা পরিষদ আছেন তাদেরকে নিয়ে গত কিছুদিন ধরে খুব কথাবার্তা চলছে। এই উপদেষ্টা পরিষদকে এখন আমরা যদি মোটা দাগে বলি, বিএনপিও বিশ্বাস করে না, জামাতে ইসলামী বিশ্বাস করে না, এনসিপিও বিশ্বাস করে না। বিএনপি অনেক আগে থেকে অভিযোগ করেছে যে উপদেষ্টা পরিষদে জামাতের মানুষজন আছেন এবং তারা অনেকে নিরপেক্ষতা হারিয়েছেন। এনসিপি রিসেন্টলি অভিযোগ করছে আনুষ্ঠানিকভাবে, তারা দল হিসাবে করেছে, তাদের নাহিদ ইসলাম বলেছে যে উপদেষ্টারা এক্সিট খুঁজছেন সাংঘাতিক ভাবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ব্যালেন্স করছেন। জামাত বলছে তাদের কাছে কল রেকর্ড আছে উপদেষ্টাদের, যেখানে তারা জানে যে তারা অন্য দলকে সাপোর্ট করার চেষ্টা করছে। আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা উপদেষ্টাদের কারো কারো দুর্নীতিতে জড়িয়ে যাওয়ার অভিযোগ। ফজলুর রহমান হঠাৎ করেই এই এক্সিটের আলাপ, এবং নির্বাচনের এখনো 4.5 মাস বাকি, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমি দর্শকদের উদ্দেশ্যে এই মূল্যায়নটা জেনে আজকে নিশ্চয়ই শেষ করলাম। এনসিপি আরো অন্যান্য যারা আছে উপদেষ্টারা সবে, কিন্তু এরা নিজেদের মধ্যে রাতের বেলা পরামর্শ করে কে কি কথা বলবে, কে কার বিরুদ্ধে কথা বলবে, মানুষকে ব্যতিব্যস্ত এবং বিভ্রান্ত রাখার জন্য সেই কারণে গত 13 মাস যাবত এই কাজগুলো তারা করতেছে। এই যে ছেলে পেলেরা যারা আজকে মিছিল করছে, এরা আজকে দস্তখত করে নাই, কিন্তু জামাত কিন্তু বলছে এদেরকে ছাড়া তো ওইটা পাস হইতে পারে না। এখন ওই যে আপনি মেয়ের বাড়িতে বর গেল না, বরের বাপ গেল, বরযাত্রী গেল, সব গেল, ঢুল গেল, নাগারসি গেল, কিন্তু বর গেল না পাগড়ি মাথায় দেয়া, সেই বিয়াটা কিন্তু হবে না। এই দেশের রাজনীতিতে ইউনূস সাহেব বর বানাইছে হলো এই ছেলেপেলেদেরকে, যারা 3টা জেনারেশনকে ধ্বংস করে দিছে, আমার জাতিকে ধ্বংস করে দিছে। চোর, চোরটা, বাটপার, গুন্ডা, বদমাইশ, লুটেরা, হিরোইন চিত থেকে ধরে যত কিছু আছে, আমি এই ছেলেদের কথা বলছি না, সবাই কিন্তু ওই যে বৈষম্য বিরোধী সমন্বয়ক এনসিপি এই নামে চলতেছে কিন্তু সারা দেশব্যাপী। কাজে এদেরকে বাদ দেয় জামাত বা ইউনূস সাহেব কোনো জুলাই সনদ পাশ করে ফেলবে এটা আমি মনে করি, এবং এটা হবে না। আপনি দেখেন এই ছেলেরা খুশি করার জন্য আবার না বর রে না নিলে শুধু বরযাত্রী দিয়ে কি বিয়ে হবে, ওদেরকে আবার কিন্তু ওই ডাকাডাকি শুরু হবে, এবং এইটা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া হবে। এই ছেলেরা জানে তাদের পিছনে শক্তি আছে, কারণ তারা আন্দোলনের মধ্য দিয়ে নিজেদেরকে প্রকাশিত করছে, প্রতিষ্ঠিত করছে, তাদের হাতে অস্ত্র আছে, অর্থ আছে, হিজবুত তাহরির আছে, জঙ্গি আছে, জামাত আছে। কাজে এইসব ছেলেরা যা করতে পারে সেটা আমি বুঝি। বিএনপি যত সোজাসুজি বুঝতেছে বা অন্য দলগুলা যত সোজাসুজি দস্তখত করে আইসা পড়ছে, এই ছেলেরা না দেওয়ার কারণে কিন্তু এটা সম্পূর্ণ হলো না। অন্য আরো অনেকেই যায় নাই, কিন্তু এই ছেলেদের এনসিপি যায় নাই, এটা হইলো বিয়ের আসরে বর নিজেই যায় নাই। কাজে এটা কোন সফল জুলাই আন্দোলনের কোন সনদ হবে না বরদেরকে ছাড়া। 1 2 নম্বর হইল, আমি খুব ক্লিয়ারলি বলি, জুলাই আন্দোলন, আগস্ট আন্দোলন যত কথাই বলেন তার 2টা রূপ। একটা রূপ বিএনপির নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রূপের একটা আন্দোলন 15 বছর যাবৎ চলছে, আমি বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। আরেকটা হলো ষড়যন্ত্রমূলক আন্দোলন 5ই আগস্ট, যা এখন হচ্ছে। এই ধরনের ষড়যন্ত্র সারা পৃথিবীতে কোন দেশের কোন জাতির মধ্যে আন্দোলনের মধ্য দিয়ে হয় নাই। শ্রীলঙ্কাতে 4 বছর আগে একটা আন্দোলন হয়েছে, দেখেন তার রেজাল্ট দেখেন। আমাদের অনেক পরে নেপালে একটা আন্দোলন হয়েছে, দেখেন ওই যে 5ই মার্চে ইলেকশন হয়ে যাবে। আমাদের মতো এই ধরনের নিকৃষ্ট শ্রেণীর কুরাজনীতি, নিচ প্রকৃতির রাজনীতি, নিচ প্রকৃতির উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মানুষ কি নেপালে আছে? তারা কি এরকম? আমরা তাহলে চোর চোরটাদের একটা দেশ বানাইছি, স্বার্থপর লুটেরাদের একটা দেশ বানাইছি, ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য একদল লোক সৃষ্টি করছি। তারা এই দেশের সমস্ত কালো শক্তিকে ক্ষমতায়ন করে
এই দেশটাকে একটা পূর্ব পাকিস্তান বানানোর চেষ্টা করতেছে। এর বিরুদ্ধে যদি মানুষ সচেতন না হয়, তাহলে আমাদের কপালে, বাঙালি জাতির কপালে দুঃখ আছে। কথাটা আমি বলে দিলাম, বাঙালি জাতির কপালে দুঃখ আছে। আমার সন্তান কিন্তু পরাধীন দেশে বাস করতে হবে, আপনার সন্তান কিন্তু পরাধীন দেশে থাকবে। সেই পরাধীনতা ব্রিটিশ আমলের পরাধীনতা নাও হইতে পারে, কিন্তু সেই পরাধীনতা হবে সাম্রাজ্যবাদী পরাধীনতা। আমাদের সবকিছু তাদের দেখা যাবে সামনে আমরা আছি, কিন্তু ভিতরে থেকে দেখা যাবে আমরা না, আমাদের দেশের মালিক অন্যরা। এই জায়গাতে কিন্তু আমরা চলে যাচ্ছি, এবং ফাইনালি যদি এইসব ইউনূস সাহেবদেরকে আরো সময় দেওয়া হয়, তাইলে আমরা চলে যাব। এই কথাটা বিএনপি যে বিপ্লবী সরকার ওখান থেকে ঘোষণা করতে যে এই রাষ্ট্রপতি এবং এই সংবিধান মানি না, যেহেতু সেটা হয়নি সেহেতু তিনি বলছেন যে এই সরকার অবৈধ, কাজেই এদের সমস্ত কার্যক্রম অবৈধ। জি প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর প্রশ্ন করার জন্য। এটি একটি প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে আমাদের সারা বাংলাদেশে, সারা দুনিয়াতেই। আমরা জানি ফরহাদ মাজার সাহেব বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, কিন্তু এই সমস্ত লোকজন কিন্তু একটা দ্বারা আছে, অনেক সময় তারা সত্য কথাটাও বলে ফেলে যে এটি তো সত্য, আমরা বিশ্বাস করি যে এই সরকার অবৈধ, তাতে কোনো সন্দেহ না, উনি সেটা ঠিকই বলছেন, যদিও ওনার স্ত্রী এই সরকারের একজন উপদেষ্টা। তো সুতরাং উনি বলছেন অবৈধ, আবার ওনার আচ্ছা আচ্ছা, এখানে একটু বলে, স্বামী স্ত্রী কোনো সমস্যা হয় নাকি? না ভাষায় ধরেন অবৈধ, অবৈধ স্ত্রী, অবৈধ স্ত্রী না মানে অবৈধ সরকারের স্ত্রীর সাথে আছেন। তাতে সমস্যার কথা হলো কি, যে একটা জিনিস খুব লক্ষণীয়, আপনি ঠিকই বলেছেন যে এই দেশে দেখলাম যে যারা নাকি অপহরণ নাটক করেছে অতীতে, অপহরণের নাটক করে, অন্তত আমার জানা মতে, আমি জানি না, আপনারা সংশোধন করবেন, 2 জন অপহরণ নাটক করছে 2 জন, কিন্তু তাদের স্ত্রীরা কিন্তু উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছে। আমার ফরহাদ মাজার সাহেবের স্ত্রীও সেখানে আছে। সুতরাং এই নাটক, তাদের ঘরে বাইরে নাটকের ব্যাপার হতো, আমরা বলতে পারবো না যে কি ঘরে কি নাটক হচ্ছে আর কি বাইরে নাটক হচ্ছে। সুতরাং এখানে তাদের স্বামী স্ত্রীর কি সম্পর্ক, স্বামী বলে এক কথা, স্ত্রী বলে আরেক কথা, সেটা আল্লাহ জানেন, এবং আমাদের পক্ষে সেটা হয়তো বোঝা সম্ভব নয়। কিন্তু একটা জিনিস আমি আপনাকে ওনার কথার দিকে পরিষ্কার বলে দিতে চাই, যে ফরহাদ মাজার সেই যে কথাটা বলেছেন যে এই সরকার অবৈধ এবং এই সরকারের জুলাই সনদ বা অন্য কিছু করার অধিকার নাই, এটা আমি ওনার এই কথা বক্তব্যকে 100% সমর্থন করি। এবং উনি একটি প্রকারান্তে একটি উনি সত্য কথা বলেছেন। এই সরকার যে জুলাই সনদের নামে, যে তথাকথিত জুলাই সনদের নামে যে সংবিধান বাতিল করার, বর্তমান সংবিধান বাতিল করার যে প্রায় তারা করছে, এটি কিন্তু আজ জনসমক্ষে অত্যন্ত খোলাসা হয়ে যাচ্ছে। এই যারা কিছুদিন আগেও, 3-4 মাস আগেও কয়েকজন এই বাচ্চা ছেলেরা বলতো মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, বর্তমান সরকার সেই সংবিধানকে ছুঁড়ে ফেলার জন্য মানে প্রচেষ্টা নিচ্ছে। আমি শুধু একটু বলতে চাই, হয়তো অনেকে বলবেন আমরা যেহেতু শিক্ষাবিদ একটু আলোচনা না করলে আমাদের ভালো লাগে না, আর জটিল যদি কথা বলতে পারি না। এই বাংলাদেশের এই সংবিধান 1972 সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল, সেই সংবিধান কিন্তু ম্যাগনা কার্টা, বিল অফ রাইটস, এই সমস্ত সংবিধান আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের সংবিধানের আলোকে 35 জন সদস্যের সমন্বয়ে, সেখানে বিরোধী দলের সদস্য সমন্বয়ে একটি ঐতিহাসিক মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের ঐতিহাসিক রক্তের বিনিময়ে সবকিছু খেয়াল রেখে এই সংবিধানটি প্রণয়ন হয়েছিল। এই সংবিধানে যখন খসড়া প্রণয়ন করা হয়, একটু বলি, তখন কিন্তু 6 জন সদস্য এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, এবং তারা সরকারি দলের সদস্য 5 জন, একজন বাইরের সদস্য ছিলেন। অর্থাৎ এই সংবিধান এমনি হয় না, এটার উপর অনেক শিক্ষাবিদ, আইনবিদ মতামত দিয়েছেন। তারপরে যখন সংসদে আসছেন, যদিও আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু সেখানে 8 কার্য দিবস এই সংবিধানের উপর আলোচনা হয়েছে, 35 ঘন্টা আলোচনা করতে সবাইকে সুযোগ দেওয়া হয়েছে। তারপর কিন্তু এটি একটি সংবিধান এখানে পাশ হয়েছে সংসদে, যা ঐতিহাসিক, এবং এটা বলা হচ্ছে বিশ্বের অনেক দেশ এই সংবিধানের 2টি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল, যে 48 সালে জাতিসংঘের সনদের, মানবাধিকার সনদের যে ধারাগুলা ছিল, তার বেশিরভাগ ধারায় এই সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরেকটি জিনিস, এই সংবিধানে আরেকটি বিশেষ উল্লেখ, যে একটি মুসলিম প্রধান দেশ হয়েও এই দেশে সব ধর্মের সমান অধিকার দেওয়ার জন্য সংবিধানে সেকুলারিজম অন্তর্ভুক্ত করা হয়েছিল।
এই দুইটি জিনিসের জন্য এই সংবিধান সারা বিশ্বে অত্যন্ত সমাদৃত হয়েছিল এবং সেই সংবিধান ছুঁড়ে ফেলার জন্য যারা বলে তাদেরকে কিভাবে কি বলবো সেই ভাষা আমার নেই। জি এই সংবিধানকে বাতিল করার জন্য যে জুলাই সনদ করা হচ্ছে, এই জুলাই সনদ করার এখতিয়ার এই সরকারের নেই। এটি জি অত্যন্ত আইন বহির্ভূত এবং এটির জন্য তাদের একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জি জি স্যার, আপনার কাছে আবার আসবো। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মন্ডলী, আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। বেশ কিছু এই সেই কমেন্টস আপনাদের আসছে। যাই হোক, এগুলো আমরা দেখালাম, আমরা দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। আমরা আমরা রাজ্জাক তিনি বলছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আচ্ছা, অনেক দর্শক আমাদের সাথে কমেন্টস করেছেন, এই সেই কমেন্টসও আছে, আমরা সবকিছুই গ্রহণ করলাম। আবার বলবেন না যে আপনার আমাদের গুলো তো দেখালেন না, সবই দেখিয়ে দিলাম, যে যার খুশি তাই বলেন, কোনো অসুবিধা নাই আমাদের। আর আরেকটি বিষয় আসাদুর, এখন আপনার কাছে যেটির জন্য আসবো, যে এই যে স্যার বলেছেন, ফরহাদ মাজার সাহেব যে বলেছে এই সরকার অবৈধ, এই সরকারের কোনো সব কার্যক্রমই অবৈধ, সরকার কোনো সিদ্ধান্তই নিতে পারে না, বিশেষ সংস্কার কমিশন, তারপরে জুলাই সনদ, তারপর ঐকমত্য কমিশন, এগুলা কোনো কিছু করার কোনো এখতিয়ার নেই। ওনার ঘরেই একজন উপদেষ্টা আছেন, ওনারা সেটা আলোচনা করেন কিনা আমি জানি না। কিন্তু আপনার কাছে ফরহাদ মাজার সাহেবের এই বিষয়টি নিয়ে কোনো বক্তব্য আছে কিনা? তারপর আমরা অন্য প্রশ্নে যাবো আপনাকে দিয়ে। জি আছে। আমার মনে হয় ফরহাদ মজহার আর মোহাম্মদ ইউনুস একে অন্যের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। এর কারণ হচ্ছে, জি আমার মনে হয় আমরা বাংলাদেশের মানুষ এখন মোটামুটি জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কিভাবে বসেছে, কাদের আশীর্বাদ পুষ্ট, এটি আমাদের সবার কাছেই স্পষ্ট। আমরা যে শব্দটি জানতাম না, ডিপ স্টেট, এটা কি, খায় না মাথায় দেয়, এখন আমরা সবাই জানি, গ্রামের কৃষক পর্যন্ত বুঝতাম জানেন। না। এমনকি রিক্সাওয়ালারাও অনেক ভিডিও বক্তব্যে মানে তাদের স্টেটমেন্ট দিয়েছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনুস প্রাকৃতিক কারণেই তিনি কয়দিন আর বাঁচবেন এই বিষয়ে তার যাদের মদতপুষ্ট হয়ে তিনি এখানে বসেছেন, তারা সেখানে একটু তাড়াহুড়োই করেছে। যিনি যদি মারা যান, তাহলে এতগুলো বছরের ইনভেস্টমেন্ট, বুঝতে পারেন, এটা কিন্তু একটা বড় ইনভেস্টমেন্ট, এটা ফেল হবে কেন? ওদিকে আমাদের আরেক বুড়ো ফরহাদ মজহার সাহেব এখন তিনি গফুর একদিকে, নানান এই ধরনের ক্যারেক্টারগুলো সিমিলার। আপনি আদনান সাহেবের ব্যাপারেও দেখবেন, আপনি মামুনুল সাহেবেরও দেখবেন ওই একই। এখন তো তারা ক্ষমতা দখলের সময় কিন্তু তারা সবাই উপস্থিত ছিলেন, সর্বসম্মিলিত প্রচেষ্টায় আজকের এই সরকার। এখন ফরহাদ মজহার সাহেব আসলে একটু কষ্টই পেয়েছেন যে তিনি যে একজন মানে প্রবীণ চক্রান্তকারী, তো সেই তালিমগুলো কিন্তু আসলে তিনি তার চেলাদেরকে দিতে পারেননি, যাদেরকে আপনারা এই এনসিপির মহান নেতা অনেককে আমরা চিনি, বেশ দাপট তাদের, তো তাদেরকে আসলে উনি ট্রেন করতে পারেন নাই যে চক্রান্তটা আসলে কতটা নিবিড়ভাবে করা যায়। তো সমন্বয়টা হয় নাই বলে উনি কিন্তু কষ্টে আছেন। সেই ফরহাদ মজহারই তো যিনি কিনা এই একের পর এক মানে তার যে ডিপ স্টেটের সাথে যোগাযোগ ছিল সেটার প্রমাণ তিনি দিয়েছেন। শেখ হাসিনা সরকারের পতনের আগে তিনি একটি বক্তব্যে দাঁড়িয়ে বলেছিলেন, কোনো ব্যক্তিগত বক্তব্য নয়, সেমিনারে দাঁড়িয়ে বলেছিলেন, সরকারে আমেরিকা ফালাইয়া দেবে, ওইটা আপনাদের কিছু করতে হবে না। নিশ্চয়ই আপনারা সেই বক্তব্যটি দেখেছেন। তো তিনি এই পরিকল্পনা সবই জানতেন। বার্ধক্যজনিত কারণে অনেক কথা আগে বের হয়ে যায়, অনেক কথা পরে বের হয়ে যায়। এখন যে কথাটা বের হয়েছে সেটা তো সত্য কথা, আমরা জানি সরকার অবৈধ। এবং আওয়ামী লীগের রাজনৈতিক যত ব্যর্থতা, তার কারণ তো 5ই আগস্ট। আবার 5ই আগস্ট পরবর্তী সবচেয়ে বড় একটা জায়গায় আটকে, মানে আওয়ামী লীগের অবস্থানটাকে আমি এই পর্যন্ত আমি খুব নবীন একজন মানুষ, ওর সাথে সম্মানিত শিক্ষক আছেন, আপনি আছেন, আমার মনে হয় কি আওয়ামী লীগের একটা স্ট্যান্ড আমার সবচেয়ে চমৎকার লেগেছে, যে ইউনুস সরকার অবৈধ, তার দ্বারা করা সকল কার্যক্রম অবৈধ, শেষ, ফুল স্টপ। এবং ইউনুস এটার একটা ধারাবাহিকতা, ইউনুসের আন্ডারে নির্বাচনে না নেওয়া, এটা একটা চমৎকার সিদ্ধান্ত। আমরাও জানি ইউনুস সরকার অবৈধ, তারাও বলে অবৈধ। ফরহাদ সাহেবের মানে রাগ হচ্ছে যে তার চেলারা তার এই চক্রান্তটাকে গ্রহণ করেন। দেখেন শুরু থেকে কিন্তু তিনি চাইছিলেন, একদম শুরু থেকে, ডে ওয়ান থেকে, এই সংবিধান বাতিল। আবার তিনি আবার বলেন শহীদ মিনার, বা তাদের আবার এটা একটা দুঃখ যে শহীদ মিনার ছাড়া তাদের যাওয়ারও কিন্তু কোনো জায়গা নাই। উনি বলতে পারতেন যে হাটহাজারি যাব, বা উনি বলতে পারতেন আমরা লাহোর থেকে এটা প্রস্তাব করব, আমরা যাই প্লেনে করে, তো অনেক দেশে ইউনুস সাহেব গেলেন, তাদের ওই শহীদ মিনারও যেতে হয়। এখন এই যে প্যাচ, এইটা তো নারীর সম্পর্ক দেশের সাথে, স্বাধীনতার সম্পর্ক, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, এখন সেই এবং এই যে ভাষা আন্দোলন, শহীদ মিনার, তাদের যাওয়ার জায়গা নেই। দেখেন উনি বলছেন যে এই সংবিধান বাতিল করে ফেলবেন, যে সংবিধান, যে বাংলাদেশ, মানে রাজু কে কার মানে তার পেয়ারে লোকজনের হাতেই তো রাজু হত্যার শিকার হয়েছে, শিবিরের কাছ থেকে তো, তাই না? হ্যাঁ, তো তারে মারছে কে?
শাহবাগ নিয়ে তো আবার তারাই তো বলে সারাদিন গোসল করতে, এখন তারা যাবে কই এটা একটু ডিসাইড করে দিলে আমার মনে হয় সহজ হয়। আবার ইয়েদের ওই যে কি আরে গণজাগরণ মঞ্চ, হ্যাঁ, গণজাগরণ শাহবাগী মঞ্চে গোসল করে, হ্যাঁ। ঝামেলা আছে। হুম, আচ্ছা, হুম, ঝামেলা আপনাকে আছে। এখন আরেকটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনি এটার ধারণা আছে কিনা, আপনি দেখেছেন কিনা। আমি গত 2-3 দিনের পত্রিকায় ঘাঁটতেছিলাম, সেখানে আমার একটা জিনিস মনে হচ্ছে, একটা সিমিলারিটি। সবকিছুর সামনে কিন্তু ককটেল ফুটতেছে। সেটা হচ্ছে রেডি অফিসের সামনে ককটেল ফুটেছে, এনসিপির অফিসের সামনে ছোট্ট একটা ককটেল ফুটেছে, এনসিপির কোন নেতার বাড়ির সামনে একটা ককটেল ফুটেছে, আরো অনেক স্থাপনা আছে, সবকিছুর সামনে একটা একটা ককটেল ফুটে। এগুলো কারা ফোটায়, কি মনে হয় আপনার? জি। সরকারি তো আমরাই। বাংলাদেশে এখন দুটো দল, একটা হচ্ছে আওয়ামী লীগ, আর সকল দলের সমন্বয় হচ্ছে যে একটা দল, আর এই দলের নাম আপনি কি দেবেন না জানি না। দেখেন, এই বিএনপি না বড় দল, অনেক মানুষ কম্পেয়ার করতেন বিএনপির সাথে আওয়ামী লীগকে। কি হাস্যকর একটা বিষয়, বিএনপি এই সরকারকে সেলিব্রেট করলো, মানে এই ইউনূস সরকারকে তারা 32 ভাঙলো নেতৃত্ব দিয়া। তারা দেখেন, আপনি এই যে আপনি হাতের এই যে স্যালিউট দেওয়ার কথা দেখলেন জুলাই সনদে, মানে তাদের প্রত্যেকটা মৃত্যুর সনদে তারা সই করে ফেললো। মানে বঙ্গবন্ধুর 32 ভাঙা আর হাওয়া ভবন এক কথা না। যাই হোক, তারা এগুলো করছে এখন, আচ্ছা, তাদের যে এখানে দেউলিয়া আমি একটু অবস্থান। কথা বলি, বিএনপির মহাসচিব, ওনার মধ্যে তো অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। উনি 32 ভাঙা নিয়ে কিছু বলেন নাই, উনি মুক্তিযুদ্ধের সমস্ত সম্পদ ভাঙা নিয়ে কিছু বলেন নাই। উনি তো গত পরশুদিন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, তা আপনারা সেটাও তো হুম, দেখতে হবে। এই এটা তো উনি গত পরশুদিন এখন থেকে শ্যামনা মুক্তিযুদ্ধের রাখি না পক্ষে কুল কথা রাখি বলা শুরু অবস্থা। করেছেন। তার মহান নেতা তারেক জিয়া তিনি কবে আসবেন সেটাই তিনি ডিসাইড করতে পারছেন না। এখন তার অন্য সিদ্ধান্তগুলো তো হবেই, আজ এদিকে কাল ওইদিকে। একটা লোক আচ্ছা, বয়স আপনি দেখেন, এই সব কিন্তু কানেক্টেড, সব বুড়োরা বিপদে পড়ছে, মানে এই তাহলে কেন তারা, মানে ক্ষমতা দখলের পর থেকে যে ওনাদের বড় ভুলটা আমার মনে হয়, তারা এমন একটা জায়গায় আঘাত দিয়েছে, যে আঘাত আমি যদি এখন চার ঢিল মারি যেটা হয় ওইটা আর কি, মুক্তিযুদ্ধে আঘাত দিয়েছে। ফলে তারা প্রতিদিন তারা নিজেদের মানে জল ঘোলা করে নিজেরাই খাবে, এবং এটাই তো অবধারিত। ওকে, 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 জল ঘোলা করে নিজেরাই খাবে। স্যার, এখন আমি আপনার আমি কাছে আসি। একটু স্যার, বলি। এটাই বলতেছে আসাদ নূরের কাছে যেটা শুনলাম, আপনি একটু এখানে সংযোজন করবেন। ফখরুল সাহেবের আমি ব্যাপক পরিবর্তন ঘটেছে। হ্যাঁ, এর আগে 14 মাস 15 মাস যত ধ্বংস হয়েছে, সেগুলো তারা মেনে নিয়েছেন, সেগুলোর পক্ষে কোনো কথা বলেননি। মুক্তিযুদ্ধের পক্ষে আছেন কেউ, এটাও বলেনি। আসাদ নূর একটা কথা বলছে যে সমস্ত দল একদিকে, এখন আওয়ামী লীগ একদিকে হয়ে গেছে। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই, পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল। আপনি ফখরুল সাহেবের এই পরিবর্তন সম্পর্কে একটু বলুন। না, ধন্যবাদ। ফখরুল সাহেবের পরিবর্তনটাতে আমি খুব আশ্চর্য হই নাই, কারণ উনি ফখরুল সাহেব আমি প্রায় দেখেছি, উনি একজন শিক্ষক ছিলেন, যার জন্য ওনার প্রতি আমার একটা শ্রদ্ধা আছে। উনি আমার বয়সে বড়, যে কিন্তু উনার এই বক্তব্য, উনি একটা শুধু ব্যক্তি না, একটা দলের সাধারণ সম্পাদক, যেটিকে আমরা বড় দল হিসাবে ভাবি বাংলাদেশের। তো সেই দলের সাধারণ সম্পাদক হয়ে উনি যেভাবে বক্তব্য দিচ্ছেন, উনি 71-কে এখন সাংঘাতিকভাবে ধারণ করছেন। উনি বলছেন যে আমেরিকাতে আইসা সনদ চাপাই দিয়েছেন, এগুলা বলছেন। কিন্তু আমি ওনাকে একটা সবিনয় প্রশ্ন করতে চাই, যে আপনি যদি এত 71-এর ধারক বাহক হন, আপনি এবং আপনার দল, তাহলে বলুন এই দেশের জাতির পিতাকে, এই দেশের কার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে? আপনার দল কিভাবে বলে যে আমরা তো শুনছি জিয়া রহমান সাহেব 27শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, আর আপনার দল এবং আপনার দল বলতেছে 26শে মার্চের জন্য জিয়া রহমান ঘোষণা দিয়েছে। এটা কোথায় আছে? আমি তো তখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র, আমার তো সব কারোর থেকে শুনতে হয় না, আমি তো নিজেই তার সাক্ষী। আপনারা তো মানেন কোন জায়গাটুকু স্বাধীনতা, যে আপনার নেতা জিয়া রহমান সাহেব 27শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এটুকু মানেন। বঙ্গবন্ধুর প্রবাসী সরকারের নেতৃত্বে যুদ্ধ হয়েছে, সেখানে জিয়া রহমান সাহেব একজন সেক্টর কমান্ডার ছিলেন। প্রবাসী সেখানে নেতৃত্বে যুদ্ধ হয়েই এই দেশ স্বাধীন হয়েছে। 9 মাসের যুদ্ধে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 23 বছরের সেগুলো তো সংগ্রাম আছে, হয়েছে। সেগুলো সত্য, সেগুলো সত্য। কিন্তু এখন ফখরুল এগুলো তো সাহেবের এই আপনারা 14 কোনোদিন মাসের, বলেন না। যদি 14 আপনারা 15 মাস পরের 71-কে এই ধারণ করেন, পরিবর্তনটা একটু বলেন। না পরিবর্তন যদি 71-কে ধারণ করে, আমরা চাই বিএনপি 71-কে ধারণ করুন, কারণ বিএনপির মধ্যে অনেক মুক্তিযোদ্ধা আছে, আমরা তাদেরকে শ্রদ্ধা করি। তাদের চিন্তা ভাবনার সাথে আমি মনে করি যদি 71-কে ধারণ করে, তাহলে 71-এর সব জিনিসটিকেই ধারণ করে, এবং সেটা আপনারা কাগজগুলো প্রমাণ করেন। এইভাবে আজকে বিপদে পড়ছেন মির্জা ফখরুল সাহেব, আজকে বিপদে পড়ছেন। আজকে দেখছে যে জামাতের কাছে, জামাত এনসিপি সরকারের কাছে জিম্মি হয়ে যাচ্ছে, বুঝছেন যে সরকারের ট্র্যাপে পড়ছে, জামাতের ট্র্যাপে পড়ছে। এখন এই ট্র্যাপ থেকে বাঁচার জন্য এখন মুক্তিযুদ্ধের আশ্রয় নিচ্ছে। যদি মুক্তিযুদ্ধের আশ্রয় নিতে চান,
মুক্তিযুদ্ধকে ধারণ করে আশ্রয় নেন, তাহলে আমরা আপনাদের সাথে আছি। মুক্তিযুদ্ধকে জি। ধারণ করে আছে, এইভাবে এখন বক্তৃতা দিয়ে একটু চমক সৃষ্টি করে মুক্তিযুদ্ধকে ধারণ করা যায় না, বরং জনগণ তাতে বিভ্রান্ত হয়। আপনার দলের প্রতি মানুষের বিভ্রান্ত কিন্তু এখনো কাটছে না। সুতরাং আমি জি। অনুরোধ করব সেই ব্যাপারে আপনারা আপনাদের উপলব্ধি হবে, সেটাই প্রত্যাশা করি। যে কেউ কেউ বলছেন যে ফখরুল সাহেব ডক্টর ইউনূস সাহেবের এত প্রশংসা করলেন, ইউনূস সাহেবের ওয়াইফ শুনলো লজ্জা পাচ্ছে যে এত প্রশংসা ওয়াইফও করে নাই। এক, দ্বিতীয় কথা হচ্ছে ফখরুল সাহেব কেউ কেউ বলছেন যে এরকম ব্যক্তিত্বহীন কিনা, কেউ কেউ বলছেন যে ফখরুল সাহেবকে আরো একটু স্থিতিশীল হতে হবে এখন, কখনো ডক্টর ইউনূসের বিরুদ্ধে, কখনো এনসিবির বিরুদ্ধে, আবার পরের দিন এনসিবির পক্ষে, আবার পরের দিন ইউনূস সাহেবের পক্ষে, ইউনূস সাহেবের বিরুদ্ধে, এইভাবে চলছেন। ওনার কোনো স্থিতি নেই, কাজেই ওনাকে স্বাভাবিক অবস্থায় রাজনীতি করার জন্য অনেক অনুরোধ জানিয়েছেন। আমরা ঠিক আছে, এবার আমরা একটু আমাদের ভারতের গতকালের ঘটনাটি সম্পর্কে একটু আলোকপাত করি। সেটা হচ্ছে গতকাল ভারতে একটা গাড়ি বোমা হামলা হয়েছে এবং সেটা কারা করেছে সেটি তদন্ত হচ্ছে, এবং সেটা হচ্ছে লাল কেল্লা, আমার শুধু লালবাগ চলে আসে, লাল কেল্লার পাশে সামনে ঘটনাটি ঘটেছে, খুবই হৃদয় বিদারক। সেখানে হচ্ছে যে 12-13 জন মারা গেছে, 24 জনের মতো আহত হয়েছে। এটা নিয়ে নানান কথা হচ্ছে, পাকিস্তানের লস্করে তৈবার কথা হচ্ছে, নানান কথা আলোচনা হয়। আমাদের প্রেস সচিব মহোদয় একটা স্টেটমেন্ট দিয়েছেন। প্রেস সচিব মহোদয়ের স্টেটমেন্টের প্রতিবাদে ইন্ডিয়া প্রেস ক্লাব সম্ভবত তারা একটা প্রতিবেদন, প্রেস রিলিজ দিয়েছে। সেখানে আমাদের প্রেস সচিবের বক্তব্যকে তারা প্রত্যাখ্যান করেছে। এখন এই বিষয়ে আসাদুর আপনি কিছু জানেন কিনা, আপনার যদি একটু কোনো জানা থাকে বিষয়টি আপনি একটু বলবেন। জি, প্রেস সচিব হিসেবে যিনি আছেন তার তো অনেক নাম, এখন কোন নামে ডাকিব তারে? ডাস্টবিন না, শফিক, ওই প্রধান গণশত্রু, উপদেষ্টা তিনি প্রেস নিজে এগুলো সচিব বলেন। বলবেন। প্রধান জি, প্রধান উপদেষ্টা, প্রেস সচিব জি, তিনি প্রধান উপদেষ্টারই প্রেস সচিব, এবং তিনি অসংলগ্ন বক্তব্য দেওয়ার জন্য, অধ্যত্বপূর্ণ আচরণের জন্য বেশ কয়েকবারই বিতর্কিত হয়েছেন। কিন্তু তিনি সর্বশেষ যে দিল্লির যে আপনি যদি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার আপনি স্টেটমেন্টটা দেখেন, সেখানে তারা বলেছে তাকে ক্ষমা চাইতে হবে। এর কারণ কি, তিনি কি বলেছেন যে 5-8টা সাংবাদিক বলেছেন। কেন? মানে ভারতের, এবং ভারত শুধু না, আন্তর্জাতিক বেশ কিছু মিডিয়াকে ইনক্লুড করে, যে শেখ হাসিনার বক্তব্য কেন নিয়েছেন। শেখ হাসিনা, এরা এখানে বাংলাদেশে মানুষের কণ্ঠরোধ করছে, ওরা ভাবছে যে ভারতে এটা করা হবে, কিন্তু এখন যেটা ঘটছে, তারা বাংলাদেশের এই যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা যে পুরোপুরি এখন হরণ হয়েছে, সকল মিডিয়া যে বাতাবি লেবু হয়ে গেছে, এটা তো আমরা সবাই জানি। তো সেটা তারা ভারতের দিকেও করতে চাইছে, যে ভারতের জন্য তাদের কথা শুনতে হবে। তো এই আবদারের কারণটা কি? আর শেখ হাসিনা যে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন, সেখানে তো যথেষ্ট ম্যাচিউর, তিনি অনেক, মানে সেটা অন্য বিতর্ক। তো তারা করছে হতাশায়। এই হতাশার কারণ হচ্ছে তারা লেজে গোবর অবস্থায় পড়ে গেছে। এর আগে ওই যে ফখরুল সাহেবের যে আচরণ, সবার এগুলো একটার সাথে একটা কানেক্টেড। কারণ তারা যেই দলটা মুক্তিযুদ্ধের পক্ষের দল বলে, কিন্তু বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পদ স্থগিত করে দেয়, কিছু সত্য কথা বলার জন্যই আমি বলবো। এখন তো নমিনেশন দিয়েছে একেবারে। হ্যাঁ, পেয়েছেন, কিন্তু একটা মুক্তিযুদ্ধের পক্ষের দল এই কথাটা বলে কেন বলে বলেন তো? কোন প্রেসারে পড়লে বলে? তাদের এলাই হচ্ছে জামাত শিবির। অনেকেই বলবেন যে আমি আওয়ামী লীগের সমালোচক, কারণ আমি আওয়ামী লীগ চাই ফিরুক, এখন আজকে ফিরুক, এই 13 তারিখ আমি চাই তারা দুর্বার গতিতে ফিরুক। এর কারণ কি? আপনি বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধ বিরোধী দল একত্রিত হয়ে যেতে পারবেন। এখন আওয়ামী লীগ ছাড়া কেউ মুক্তিযুদ্ধের পক্ষের, মানে মুক্তিযুদ্ধের কথাই বলবে না, জয় বাংলা স্লোগান হবে না, জাতীয় সঙ্গীত হবে না, আমার তো এই দলটাকে ডিফেন্ড না করে উপায় নাই। কারণ আপনি আমার দেশের মধ্যে, মানুষের মধ্যে উই দে কইরা আপনি একটা গোষ্ঠীকে বাইর করে দেবেন, আপনি পারবেন না। যেদিন শেখ হাসিনার অন্তর্বাস ঝুলাইছিলেন, সেই দিনই শেখ হাসিনার যা কিছু ভুল ত্রুটি অপরাধ আমার কাছে ছিল, আমার ওই দিনই আমার শেষের কারণ কি? আর যে দেশ, আমার দেশের প্রধানমন্ত্রী, সে যে এটা খালেদা জিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, কেন আমার দেশের নাগরিকরা কেউ অপমান করবে? ভারতে কেন মানে তিনি আশ্রয় ভারতে আছেন, এবং ভারতের না সরকার যাই মনে করুক, ভারতের মানুষ কি মনে করে? আমি দীর্ঘদিন ভারতে অবস্থান করেছি। ভারতের মানুষ শেখ হাসিনাকে যখন উচ্চারণ করে নাম শেখ হাসিনা জি বলেন, যারা হিন্দি ভাষী বা অন্য ভাষা বাঙালি না, তারাও ওই মুজিবের বেটি, মুজিবের মেয়ে হিসাবে মনে করে এটা। এবং খালেদা জিয়ার ক্ষেত্রে আমি কয়েকজনকে প্রশ্ন করেছিলাম, যখন এই যে মানে জি ব্যবহার করা, মানে নারীদেরকে, মানে নারী প্রধানমন্ত্রী তারা করে যে আমাদের নেবার কান্ট্রিতে নারী প্রধানমন্ত্রী। তো খালেদা জিয়ার ব্যাপারে বলার পরে তাদের দৃষ্টিভঙ্গি এরকম, এবং আমাদের ব্যাপারে এই যে একটা দৃষ্টিভঙ্গি যে আমার দেশের প্রধানমন্ত্রী, আমরা তার অন্তর্বাস ঝোলাচ্ছি, বলছি মোদির সাথে শুইছে, এই কথাগুলো প্রেস সচিবের মতো লোকরাও বলেছে।
তো তারা আবার চায় অপরদিকে শেখ হাসিনা যেন কথা না বলেন। তার মানে কি? মানে তাদেরকে দেশটাকে যা যেমন ইচ্ছা তেমন লুটপাট করতে দিতে হবে। শেখ হাসিনার নিয়ে ওই যে ডাস্টবিনের ছবি বসানো, মানে যত ধরনের নোংরামি তারা করতে পারবে, অন্য কেউ করতে পারবে না। মানে সেই নোংরামিগুলোর জবাব বা কোনো গঠনমূলক কথাও বলতে পারবে না। তো তাহলে তাহলে কি এটা অর্কেস্ট্রেটেড? মানে এই যে ফ্যাসিস্ট, এই যে খুনি, এই যে এত এত লাশের কথা বলে 1400, সেখানে আবার তাদেরই হিসাব নাই, তারাই 800 হ্যাঁ, পার করতে পারে না। আমার মনে হয় যে এটা একটা স্বৈরাচারী, তারা যে বলে বারবার, তারা নিজেরাও তাই, এই জন্য আপনি এই আপনি চিন্তা। এখন এক লাইনে বলবেন যে ইন্ডিয়ান প্রেস ক্লাব যে বিবৃতি দিয়েছে সেটা কি বোঝা যাচ্ছে, কি একটু? এটার ভার বহন করার মতো ক্ষমতা শফিকের নাই, আর নাই বলে তো এই ধরনের কথাবার্তা বলে অন্য দেশের। সুতরাং এটা তাকেই বইতে দেন। আর এটার ফলাফল ভালো না, অনেক খারাপ। ওকে, ওকে, ওকে। স্যার, আমি একটু পত্রিকার ধন্যবাদ আসাদুর, পত্রিকা থেকে একটু পড়ি। ইত্তেফাক, ৩-৪ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত, আইন উপদেষ্টা। রাজধানীতে আবারও বাসে আগুন। ঠিক আছে, রাশিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধবিমান ছিনতাইয়ের চেষ্টায় ইউক্রেন যুক্তরাজ্যের। আচ্ছা, দেশে বিদেশের কোন শক্তি ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে পারবে না, প্রেস সচিব। এই তুমি সামনে যাও, বেশি লাফাচ্ছ। পুলিশ সদস্যকে কামরুল। বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশনে তারেক জিয়া পরিষদের নেতা রিয়াজুল। দিল্লিতে বোমা হামলায় ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। শেখ হাসিনা আইন সংবিধান মানত না, এখন কিছু রাজনৈতিক দলও মানতে চায় না। বিদেশে পালিয়ে থাকা নেতাদের কথায় রাস্তায় নেমে পরিবারকে অনিরাপদ করবেন না, নূর। একসঙ্গে হজের লটারি জিতলেন 3 ভাই বোন, আনন্দে লুটিয়ে পড়লেন সিজদায়। জি, পালিয়ে গিয়েও শেখ হাসিনার সন্ত্রাস থামছে না, সচিব, প্রেস সচিব। জি। আচ্ছা স্যার, আপনার কাছে এখন যে বিষয়টি জানতে চাই, আসাদুর প্রেস সচিব বক্তব্য ইন্ডিয়ান প্রেস ক্লাব সম্পর্কে বলেছে, আপনি বলবেন এই যে 13ই নভেম্বর সম্পর্কে। এখন 13ই নভেম্বর সম্পর্কে বাসে আগুন কারা দিচ্ছে, 1 লাখ বেলুন দিয়ে, গ্যাস বেলুন দিয়ে যমুনা উড়িয়ে দেওয়ার মতো একটা আশঙ্কা তৈরি হয়েছে। 25 জনকে গ্রেফতার করা হয়েছে, চারিদিকে জ্বালাও পোড়াও করছে। এগুলা কারা করছে? আপনার বিশ্লেষণ কি? 13 তারিখকে ঘিরে, বিশেষ করে 13 তারিখে শেখ হাসিনার মামলার রায় হবে না, রায়ের দিন ঘোষণা করা হবে। জি প্লিজ। আওয়ামী লীগের পক্ষ থেকে একটা কর্মসূচি এখন চলছে, লকডাউন সারা দেশে। জি। ধন্যবাদ। লকডাউন সম্বন্ধে আমি যতটুকু জানতে পেরেছি, বিভিন্ন জায়গায় ফোন করেছি, আওয়ামী লীগের লোকজনকে দেশে ফোন করেছি। এটি কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে চেয়েও এটা বেশি কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের এই কর্মসূচির প্রতি ভীষণ ভীষণ আগ্রহ রয়েছে। কারণ হলো, তৃণমূলের নেতাকর্মীরা মনে করে যে তারা 14 মাসে তারা দেখেছে যে তাদের উপর যে অত্যাচার নিপীড়ন, তারা 1971 সালে যেভাবে ঘর বাড়িতে মানুষ থাকতে পারতো না, এখন ঠিক এই 14 মাসে তারা 1 থেকে 1.5 কোটি মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া। তারা আত্মগোপনে থাকে। বিএনপি, জামাত, এনসিপি কে চাঁদা দিতে দিতে তাদের জান শেষ, জীবন শেষ, এখন একদম নিশ্চিত। তখন তারা ইভেন বাপের ছেলেকে বলছে, যেমন মুক্তিযুদ্ধ 71 সময় পিতা ছেলেকে বলতো যে বাবা এখানে তো জীবন বাঁচবে না, মুক্তিযুদ্ধ চলে যাও ভারতে, মুক্তিযুদ্ধ করে ট্রেনিং নিয়ে দেশকে স্বাধীন করো। ঠিক এমনই ভাবে আজকের এরকম একটা পরিস্থিতি আসছে সারা দেশে, যে সবাই অসহায়, দেয়ালে পিঠ থেকে গেছে, বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আওয়ামী লীগ সহ। তারা মনে করছে, ইভেন পিতা ছেলেকে বলছে যে বাবা যাও আন্দোলন করো, এই সরকারকে যেভাবে পতনে ফালাও, এখানে আমরা আর বাঁচতে পারছি না। এরকম একটি প্রেক্ষাপট থেকে কিন্তু 13 নভেম্বরের কথাটা আসছে। কারণ 13 নম্বর শেখ হাসিনার রায়ের হবে, এবং এই জনগণ মনে করে রায়ের দিন নাকি রায় ঘোষণার দিন ধার্য হবে, এবং এই জনগণ যারা এই কর্মসূচি দিয়েছে তারা মনে করে যে এই কোর্টটা সঠিক নয়, এটা আইন বহির্ভূত কোর্ট, একটা প্রহসনের কোর্ট। এই কোর্টে যে বিচার হচ্ছে সেটা তাদের প্রাণপ্রিয় নেত্রীকে প্রহসনের মাধ্যমে ফাঁসি দেওয়ার চক্রান্ত চলছে। এই জন্যই তারা আজকে অনেক ক্ষুব্ধ এবং সমস্ত কর্মসূচি দিচ্ছে। তারা কিন্তু কোনো সহিংস কর্মসূচি দেয় নাই। তারা বলেছে আমার কাছে, তারা বলছে যে আমাদের অহিংস কর্মসূচি, অর্থাৎ লকডাউন, যেটা নাকি আমাদের বিশেষ করে ঘরে থাকুন, আপনারা প্রতিবাদ করুন যে এই বিচারটা সঠিক হচ্ছে না, এইটা হলো তাদের জিনিস। এখন এর মধ্যে কারা, বিশেষ করে কারা করছেন, মানে ককটেল ফুটাচ্ছে। আজকে যে একজন পেপারে দেখলাম ময়মন সিংহে যে বাস পুড়াইছে, সেই বাসের মালিক হইলো আওয়ামী লীগের। সুতরাং এখন এর পিছনে কোন কে কি উদ্দেশ্য হাসিল করতেছে এটা তো বোঝা যাচ্ছে না, এটা পরিষ্কার না। কারণ পুলিশ তো সারাশি অভিযান, পুলিশ তো বলছে যে কোনো মানে 13 নভেম্বর নিয়ে কোনো তাদের কাছে কোনো শঙ্কা নেই, পুলিশ তো একবারে সাফায় খেয়ে যাচ্ছে।
কিন্তু তারপরে এগুলা কেন হচ্ছে? পুলিশ 17,000 পুলিশ সব তারা তৎপর, সুতরাং তারা বাইর করছেন না, কেন বাইর করছেন না? এটা একটা বিরাট প্রশ্ন। সুতরাং এটির রহস্য কিন্তু আমি এখনো বুঝতেছি না, এইটার পিছনে কি রহস্য আছে, এই সমস্ত সন্ত্রাস আগুনের পিছনে কি রহস্য আছে। কারণ 13 তারিখের লকডাউনের কর্মসূচির সাথে এগুলা আমি মিলাতে পারছি না। এখন জি এইটি পুলিশই বলতে পারবে যে এটার পিছনে কি রহস্য আছে। জি জি, ধন্যবাদ আসাদুর। আপনার কাছে আসি। দর্শক আপনারা যে যেখানে আছেন সুন্দর থাকবেন। আপনাদের কমেন্টস গুলো আসা কি সেলিনা পারভিন বলছেন, আসাদ নূর একজন এইচআইভি পজিটিভ মানুষ এবং সমকামী, এই রাজনীতির চামচামি করছে কারণ টাকা ফুরিয়ে গেছে। আসাদ নূর, কোনো বক্তব্য আছে কিনা সেলিনা পারভিন সাহেবের বক্তব্য সম্পর্কে? উনি যেহেতু এতই আমার সম্পর্কে জানেন, ওনার সম্পর্কে আমার জানে জানার আগ্রহ জানে রয়েছে। জানে এইডস কি ওনার কাছ থেকে হয়েছে কিনা আপনার? না, এইচআইভি। আচ্ছা যাক, আমি জানি না আপনাদের কি সম্পর্ক আছে বুঝতে। আচ্ছা, আপনার কাছে এখন যেটি জানতে চাই সেটা হচ্ছে যে জি এই যে 13ই নভেম্বরের বিষয়টি, 13ই নভেম্বরের লকডাউন, করোনাকালীন লকডাউন, ঠিক আছে? হুম, হুম, করোনাকালীন লকডাউন আর 13ই নভেম্বরের লকডাউন, করোনাকালীন লকডাউনটাও কিন্তু সবার জন্য। হুম। 13ই নভেম্বরের লকডাউনটাও অনেকে বলছে যে সবার জন্য। দেশের সাধারণ মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সার্বভৌমত্বের পক্ষের মানুষ সবাই এক দাবিতে এখন অনড়। দেশের সাধারণ মানুষ ও সাধারণ রিক্সা চালক, সাধারণ খেটে খাওয়া মানুষও এখন কিন্তু কথা বলছে যে আমরা মুক্তি চাই, আমরা শান্তি চাই। আপনার বিশ্লেষণ একটু বলবেন প্লিজ। অনেক ধন্যবাদ। ভাই, যারা জেনারেশন জি, তারা অনেক কিছু দেখেন নাই। মানে আমি আপনাদের দুজনের মধ্যে নবীন। আমি দেখেছি, আমি 21 আগস্টের গ্রেনেড হামলা এবং পরবর্তী এর প্রতিক্রিয়া দেখেছি। আমি লগি বৈঠার মিছিল এবং পরবর্তী মানে আমি অনেক কিছু দেখেছি আওয়ামী লীগের। আর এখন যাদের আমরা মব দেখছি, আমার দেখে প্রত্যেকটা সন্তানের মায়ের জন্য, বাবার জন্য খারাপ লাগে যে মব কাকে বলে, কত প্রকার, কি কি, এবং সেটা কতটা নিপুণভাবে এক্সিকিউট করতে হয়, এটা আওয়ামী লীগের কাছ থেকে আর আমার মনে হয় জানা উচিত। যদি না জানে তাহলে একটু শেষ একটা ঘটনা মনে করে দিই। 501-এর যে ঘটনাটা, মামুনুল হক সাহেব, তা আপনারা ক্যামেরায় আমরা কেউ দেখিনি তারা মারতে থাপড়াইতে, ওখানে কি ঘটেছিল সেটা অনেকেই ধারণা করতে পারে। তো মব কাকে বলে এবং মব নিয়ে যে অভিযোগ না করতে পারা, এটা মনে হয় আওয়ামী লীগের অতীতের ইতিহাস তাদের দেখা উচিত। তারা যে জিনিসটা এখন করার চেষ্টা করছে 13 তারিখকে উদ্দেশ্য করে, আওয়ামী লীগ যেহেতু কোনো সহিংস ডাক দেয় নাই কোনো কিছুর, সুতরাং তার রাজনৈতিক কর্মসূচি থাকবে। এই দেশে ভোটার আছে, একজন ভোটার থাকলেও তার রাস্তায় নামার অধিকার থাকবে, প্রত্যেকটা মানুষের অধিকার থাকবে। আর সংগঠন হিসেবে তাদের কি বিচার করছে এই ক্যাঙ্গারু আদালতে আমরা তা দেখতে পাচ্ছি। জজ আর উকিলের রসালো আলাপচারিতা, হ্যাঁ, মানে এটা তখন জাতীয় পর্যায়ে চলে গেছে। এটা এই আর কি বিচার বলবো, সুষ্ঠু বিচার তো হচ্ছে না। এটা বাংলাদেশের যারা একদম চূড়ান্ত যে জামাত ইসলামের সমর্থক সেও জানে। তো আমরা অতীতে শেখ হাসিনার সরকারের যে সমালোচনাগুলো করেছি, ইলেকশন নিয়ে সমালোচনা করেছি, বিচার বিভাগ নিয়ে সমালোচনা করেছি, এখন সেটা কোন পর্যায়ে আছে? সকল ভালনারেবল সকল সেক্টরে, অর্থনীতি শুরু করে সকল মানে সেক্টরে ধস নামার সাথে সাথে এইগুলোতেও ধস নেমেছে। এবার কথা হচ্ছে, দেখেন, পেট্রোল বোমার যে রাজনীতি, জ্বালাও পোড়াও রাজনীতি, সেই আগুনের রাজনীতি নিয়ে আওয়ামী লীগ কিন্তু অন্ততপক্ষে 2-3টা টার্ম তারা এগিয়ে গেছিল। বিএনপির এই, আপনি বলবেন তাদের রাজনৈতিক পদক্ষেপ বা ভুল পদক্ষেপ। আমি একজন ছাত্র দলের তখন একজন খুব নামী, মানে খুব জনপ্রিয় নেতা হাসান মামুন, তার সাথে জেল খেটেছিলাম, ডিবি কার্যালয়ে একসাথে ছিলাম। তিনি বোধহয় যুব দলের এখন বোধহয় সেক্রেটারি, কিছু ভালো বেশ কয়েকটা পদে আছেন, বেশ পরিচিত পলিটিশিয়ান। উনি আমাকে নিজে ডিবিতে বলেও বলেছেন, ঢাকা সেন্ট্রাল জেলে বলে। একটু থামিয়ে বলি, সেলিনা পারভিন আপনার সম্পর্কে যে কমেন্টসটা করেছেন, উনি 71 লিখে রেখেছেন। আমি মনে করলাম মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, ঠিক আছে? আমি ওই জন্য কিন্তু দেখাচ্ছি না, ওনার একটু বেতন বাড়াই দেওয়া উচিত। উনি বট হিসাবে পারফেক্ট, মানে আসল জিনিস চুজ করছেন। 71 লাগাইছে। 71, এই 71 আবার বঙ্গবন্ধুর ছবি দিয়ে অনেকে পোস্ট করেন, অনেকে কমেন্টস করেন। হ্যাঁ, এটা কিন্তু বোঝা বড় মুশকিল। জি প্লিজ, সরি, জি। আমরা গণজাগরণের সময় বলতাম ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড, লেজ দেখা যায়, তাদের লেজ দেখা যায়। তো দেখেন, ওই বলছিলাম হাসান মামুনের কথা, তিনি আমাকে বলেছিলেন পেট্রোল বোমা নিয়ে যে সরলভাবে, জেলে তো সবাই, আর ওইখানে কেউ নেতার নাই, কর্মী নেই, সব সমান, সব দুঃখী। আমি জিজ্ঞেস করছিলাম যে আপনারা পেট্রোল বোমাবাজি করেছিলেন কিনা, স্বীকার করেছেন যে হ্যাঁ আমরা শুরুতে করেছি, পরে এখানে ডিজিএফআই ইনভলভ হয়েছে, এটা ওনার বক্তব্য। শুরুতে আপনি করছেন। এখন যে আপনি এই যে বকটেল বলছেন না, তারা ওই খেলা আওয়ামী লীগের সাথে খেলতে যাইতেছে। কিন্তু এই খেলা আওয়ামী লীগ, ওই বিএনপির যে তারা যে আগুনের খেলাটা শুরু করছিল, সেটা যদি তারা
আরো আরো বুস্ট করে, তাহলে আমি বলবো হ্যাঁ অনেক মানুষের প্রাণ গেছে, কিন্তু এটা তো রাজনীতির অংশ। আপনি রাজনীতির মাঠে আপনি ভোট আদায় করে নিতে পারবেন। আওয়ামী লীগ তো এখনো বলে, এটা ভালোই তো বলে, তাই আমরা কেন দেবো তাদের ফিল্ড? আর দিলে আমাদের কি হবে তা তো আমরা দেখতেছি। এটা আওয়ামী লীগের অবস্থা কি, মানে তারা না থাকলে তাদের উচ্ছেদ করবেন আপনি, তাদের নিরীহ মানুষদের মারবেন। আবার এই যে নাটকটা করতেছে 13 তারিখকে কেন্দ্র করে, এটা মানে আমি জানি না যে আওয়ামী লীগের প্রতি তাদের প্রেম নাকি বিদ্বেষ, মানে আওয়ামী লীগকে একটা ফিল্ড তৈরি করে দিতেছে, তাই না? আপনি তার এই যে নাটক করবেন, আমি এই জীবনে প্রথম দেখছি যে ককটেল সে নিষ্ক্রিয় করতেছে, একটা বালতি নিয়ে এসে হাত, মানে এর হাতের মায়া নাই, চোখের মায়া নাই। মানে ঠিক আছে, ওটা বানাইছোস, কিন্তু তাও তো একটু ভয়কর, অভিনয় তো করতে হয় অনেক সময়। না, আমাদের ছেলেটার পায়ে কেটস পায়ে দেওয়া, কিন্তু আর্মির ড্রেস, ছেলেটার পায়ে কিন্তু কেটস, মানে নতুন সাধারণ নতুন শোনেন, নতুন এই কারাতে ফারাতে অস্ত্র শেখাচ্ছে, অনেক কিছু শেখাচ্ছে, তো এত কিছু মেনটেন করার তো একটা সময় সাপেক্ষ, একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? মানে তারা চাইছে সদ্য জন্ম নেওয়া সন্তান তাদের বাপ ডাকুক, এখন বাপ ডাকছে, পেটে পাড়া দিয়ে হলে বাপ ডাকাচ্ছে, মানে এদের এই যে কেটস বলছেন। আরে আচ্ছা, আমি এখন স্যারের কাছে আসবো। ধন্যবাদ আসাদ নূর। স্যারের কাছে আসি যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন দেশে কোনো সমস্যা নেই, কোনো চিন্তাই নেই। পুলিশ কমিশনার বলছে কোনো চিন্তাই নেই, কিন্তু সারা দেশ অস্থির, পুলিশ প্রশাসন অস্থির, সেনাবাহিনী অস্থির। কারণটা কি, কি মনে হচ্ছে? কোনো চিন্তাই নেই, এটা কোনো ব্যাপারই না। তাহলে এত চিন্তিত কেন সবাই?